হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমরা এর আগের ক্লাসে প্রখ্যাত আইরিশ নাট্যকার জে.এম. সিঞ্জের লেখা রাইডার্স টু দি সি নাটকটি পড়ছিলাম। আমরা ওই ক্লাসে জেনেছিলাম যে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ অ্যারান আইল্যান্ডস, সেই অ্যারান আইল্যান্ডসের একটি দরিদ্র অসহায় পরিবারের কথা। নাটকটি শুরু হয়েছিল ওই পরিবারের কটেজের এক কিচেনে, ওই অ্যারান আইল্যান্ডসের। সেখানে আমরা কতগুলো ক্যারেক্টারের বর্ণনা পেয়েছিলাম। মোরিয়া অর্থাৎ সেই সেন্ট্রাল ক্যারেক্টার, অ্যান ওল্ড ওম্যান, এবং তার দুই মেয়ে নোরা এবং ক্যাথরিনের কথা আমরা জেনেছিলাম, এবং তাদের একমাত্র পুত্র বার্টলে, সেই বার্টলের কথাও আমরা জেনেছিলাম ক্যারেক্টার অ্যানালিসিসের সময়। তো প্রথমেই একটা কনভারসেশন চলছিল মোরিয়ার দুই মেয়ের, বড় মেয়ে ক্যাথলিন এবং ছোট মেয়ে নোরার মধ্যে। ক্যাথলিনকে দেখা গিয়েছিল যে সে একটি কেক তৈরিতে ব্যস্ত পট ওভেনে। ইন দ্য মিন টাইম নোরা বাইরে থেকে, তার বোন নোরা, সে বাইরে থেকে ভেতরে সে উঁকি মারল দরজার ফাঁক দিয়ে। তার হাতে ছিল একটা পুটুলি বা বান্ডেল অফ ক্লোথেস, যেই বান্ডেলটি তাকে এলাকার তরুণ যে যাজক, ইয়াং প্রিস্ট, তাকে দিয়েছিল। এর মধ্যে ছিল, সেই বান্ডেলের মধ্যে ছিল একটি মোজা, সাধারণ মোজা এবং একটি শার্ট। এবং সেই প্রিস্ট তাকে বলেছিল, নোরাকে বলেছিল যে সুদূর উত্তর আয়ারল্যান্ডের ডনিগ্যাল নামক কাউন্টিতে একটি ডুবন্ত বা ডুবে যাওয়া মানুষের দেহ থেকে এই মোজা এবং শার্টটি উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং সেটা আদৌ মাইকেলের কিনা এটা জানবার জন্যে সে নোরাকে ওই বান্ডেলটি দিয়েছিল। নোরা এই বান্ডেলটি নিয়ে ঘরে এলো। কথা প্রসঙ্গে ক্যাথরিনের সঙ্গে তার যখন কনভারসেশন হলো, কথা প্রসঙ্গে ক্যাথরিন জানতে পারলো, জিজ্ঞেস করলো তাকে, তখন নোরা তাকে সব কিছু জানালো, এবং এও জানালো যে এটা মাইকেলের কিনা সেটা কনফার্ম করার জন্যে ইয়াং প্রিস্ট তাকে বলেছে এটা। এবং যদি এটা মাইকেলের হয়, মাইকেল অর্থাৎ এখানে ওদের আরেক দাদা, যে সমুদ্র যাত্রা করতে গিয়েছিল কিন্তু সে এখনও নিখোঁজ, তার বডি এখনও পাওয়া যায়নি। এবং ইয়াং প্রিস্ট তাকে বলেছিল যে যদি মাইকেলের হয় তাহলে তারা যেন তাদের মাকে, মানে মোরিয়াকে পরিষ্কার করে বলে যে মাইকেলকে পরিচ্ছন্ন খ্রিস্টীয় রীতি অনুযায়ী, ধর্মীয় রীতি অনুযায়ী তাকে সমাধিস্থ করা হয়েছে। আর যদি মাইকেলের না হয়, এও তাকে বলেছিল যে যদি মাইকেলের না হয় তাহলে যেন এই ব্যাপারে একটি কথাও তারা তার মাকে, বৃদ্ধা মাকে, মৌরিয়াকে যেন না জানায়, কারণ মৌরিয়ার এখন মানসিক অবস্থা খুবই খারাপ। সে হয়তো বিলাপ করতে করতে বা কাঁদতে কাঁদতে মারাও যেতে পারে। যাই হোক, যখন এই কথাটা বলল নোরা, তখন তার দিদি ক্যাথলিন তাকে বলল, লুকিং আউট অ্যাংসাসলি, সে উদ্বিগ্নভাবে চেয়ে রইল তার দিকে। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার? তখন ক্যাথলিন নোরাকে জিজ্ঞেস করলো, তুই কি ওই তরুণ যাজককে জিজ্ঞেস বলেছিলি যে তরুণ যাজক কি বার্টলেকে বাধা দেবেন বা থামাবেন, যে বার্টলে আজকে গলওয়ের মেলাতে ঘোড়া বিক্রি করার প্ল্যান করেছে বা পরিকল্পনা করেছে? তাহলে বার্টলে তাদের মৌরিয়ার একমাত্র জীবিত পুত্র। বার্টলে প্ল্যান করেছে যে গলওয়েতে যে মেলা হচ্ছে, ঘোড়ার মেলা, সেখানে সে ঘোড়া বিক্রি করতে যাবে। গলওয়ে হলো পশ্চিম আয়ারল্যান্ডের অবস্থিত একটি কাউন্টি। সেই গলওয়ের কাছে কনিমারা বলে একটা জায়গা আছে, সেখানে বার্টলে তার ঘোড়া বিক্রি করতে যাওয়ার জন্য প্ল্যান করেছে। তো ক্যাথলিন উদ্বিগ্নভাবে নোরাকে বলল যে তুই কি বলেছিলি তরুণ যাজককে যে উনি থামাবেন কিনা বার্টলেকে এই ওয়েদারে গলওয়ে ফেয়ারে ঘোড়া বিক্রি যাতে না করতে যায়?
তখন তার উত্তরে নোরা কি বলল, আই ওন্ট স্টপ হিম সেজ হি। নোরা বলল যে উনি আমাকে বলেছেন যে আমি তাকে থামাবো না। কেন না, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, তোমরাও ভয় পেও না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, সে তো সারা রাত্রি ধরে বা অর্ধেকটা সময় জুড়ে, রাত্রির অর্ধেকটা সময় জুড়ে সে প্রার্থনা করে। এখানে সে বলতে মরিয়ার কথা বলা হচ্ছে, তাদের মায়ের কথা বলছে। যেহেতু মরিয়া অনেকটা সময় জুড়ে প্রার্থনা করে, অ্যান্ড দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট, সেই জন্যে সর্বশক্তিমান ঈশ্বর নিশ্চয়ই তাকে নিঃস্ব করে দেবেন না। অর্থাৎ ইয়াং প্রিস্ট তাকে বলেছে, যেহেতু মরিয়া তাদের জন্য প্রেয়ার করছে সব সময়, সেই জন্যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে এমন কখনোই করবেন না যে তার একটিও জীবিত সন্তান কেউ থাকবে না। সেজ হি, এটা ইয়াং প্রিস্ট তাকে বলেছে, উইথ নো সন লিভিং, একটিও ছেলে জীবিত থাকবে না। ইয়াং প্রিস্ট কে সবাই খুব মান্যগণ্য করে, তার কথাটাকে খুবই তারা গুরুত্ব দেয়। তাই ইয়াং প্রিস্টের কথাটাকেই তারা এখানে গুরুত্ব দিয়ে নোরা তার দিদিকে জানালো। ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা, সাদা পাথরগুলোর কাছে সমুদ্র কি খুব অশান্ত হয়ে গেছে নোরা? তখন তার উত্তরে নোরা বলল, মিডলিং ব্যাড, মাঝারি রকমের খারাপ। মিডলিং ব্যাড মানে ইট ইজ নাইদার টু ব্যাড নর গুড, ইট ইজ মিডলিং ব্যাড, মানে সমুদ্রটা মাঝামাঝি টাইপের আছে, খুব অশান্তও নয় আবার একেবারে স্মুথ বা শান্ত নয়। গড হেল্প আস, ঈশ্বর আমাদের সহায় হন। দের ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে প্রচণ্ড গর্জন হচ্ছে। অ্যান্ড ইটস ওয়ার্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, এবং আরও খারাপ অবস্থা হবে যখন জোয়ার এবং ঢেউ, জোয়ার যখন টার্ন টু দ্য উইন্ড, যখন জোয়ারের সঙ্গে বাতাসও বইতে থাকবে একই দিকে, তখন অবস্থাটা আরও খারাপ হতে থাকবে। এই কথাটা নোরা বলল। এই বলে সি গোজ ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডেল, নোরা তখন তার হাতের পুটুলিটা রাখবার জন্যে টেবিলের দিকে এগিয়ে গেল। শ্যাল আই ওপেন ইট নাও, এখন কি আমি এটা খুলব? নোরা জিজ্ঞেস করলো। নোরা একটু অল্প বয়সী, চঞ্চল, অধৈর্য, তার আর ধৈর্য থাকছে না। সে জানতে চাইছে যে আদৌ এটা মাইকেলের পোশাকের মধ্যে আছে কিনা, এটা কনফার্ম হওয়ার জন্যে সে জিজ্ঞেস করছে ক্যাথলিনকে, এখন কি আমি এটা খুলব? ক্যাথলিন তখন তাকে বুঝিয়ে বলছে, মেবি সি উড ওয়েক আপ অন আস, হয়তো সে জেগে যাবে। এখানে সে বলতে মরিয়ার কথা বলছে, তাদের মায়ের কথা বলছে, হয়তো মা জেগে উঠবে এক্ষুনি। অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, এবং এক্ষুনি এসে পড়বে আমরা এটা শেষ করার আগেই। অর্থাৎ আমরা এই পুটলিটা খুলে জিনিসটা দেখার আগেই, পোশাকটা কার এটা দেখার আগেই তাদের মা মরিয়া হয়তো পাশের রুম থেকে এসে যাবে, এসে এই ঘটনাটা দেখে ফেলবে। কাজী ক্যাথলিন তাকে কিছুটা বারণ করলো। কামিং টু দ্য টেবিল, তারপর টেবিলের কাছে এসে বলল, ইটস আ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এই গোটা ব্যাপারটাতে আমাদের অনেক সময় লেগে যাবে। অর্থাৎ পুটলিটা খুলে যাচাই করতে অনেকটা সময় লেগে যাবে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং হয়তো আমরা তখন কাঁদতে থাকব। কাজেই এখন এটা না খোলাই ভালো। নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, নোরা তখন ভেতরের দরজার কাছে গেল যেখানে তার মা মরিয়া শুয়েছিল, এবং শুনল। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সে এখন বিছানাতে নড়াচড়া করছে। শি উইল বি কামিং ইন আ মিনিট, হয়তো 1 মিনিটের মধ্যেই সে এসে যাবে। ক্যাথলিন, গিভ মি দ্য ল্যাডার অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। তখন ক্যাথলিন সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে বলল যে আমাকে তুই ওই ল্যাডারটা দে, মইটা দে নোরা, এবং আমি এই পুটলিটা মানে বান্ডেলটা আমি ওই
টার্ফ লফটে রেখে দেবো। টার্ফ লফট হচ্ছে এক ধরনের মাচা টাইপের, যেখানে জ্বালানি রাখা হয়, জ্বালানি রাখার মাচা, তাকে বলা হচ্ছে টার্ফ লফট। ঘাসের চাপড়া বা জ্বালানি ইত্যাদি রাখা হয়, এটাকে বলা হয় লফট বা মাচা। দ্য ওয়ে সি ওন্ট নো অফ দেম অ্যাট অল, এবং ওখানে রেখে দিলে সে মোটেই জানতে পারবে না, তাদের মা এটা বুঝতেই পারবে না, তার নজরে পড়বে না যে উপরে কি আছে। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, তারপর যখন জোয়ার আসবে, সি উইল বি গোয়িং ডাউন টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট। তারপর যখন জোয়ার আসবে হয়তো সে নিচে নেমে যাবে, মানে মরিয়া নিচে নেমে যাবে দেখবার জন্যে যে আদৌ মাইকেলের দেহটা ভেসে আসছে কিনা পূর্ব দিক থেকে জোয়ারে। দে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য টেবিল, সঙ্গে সঙ্গে তারা দুজনে মিলে ওই মইটাকে এগেনস্ট দ্য গ্যাবল অফ দ্য চিমনি, সঙ্গে সঙ্গে ওই চিমনির যে টেবিলটা আছে, ওই চিমনির টেবিলটার পাশে ওই মইটাকে সেট করলো বা রেখে দিল, ঠেকিয়ে রাখলো। ক্যাথলিন গোজ আপ, গ্যাবেল কথার অর্থ হচ্ছে একটা ত্রিকোণা খাঁজ টাইপের বা টেবিল টাইপের চিমনির পাশে, সেখানে মইটাকে লাগিয়ে দিল। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস, তারপরে ক্যাথলিন সঙ্গে সঙ্গে ওই কয়েকটা পা উপরে উঠে গেল, স্টেপ উঠলো মইয়ের উপরে। অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্ফ লফট, তারপর বান্ডেলটাকে হাতে করে নিয়ে ওই জ্বালানি রাখার মাচাতে রেখে দিল। ইন দ্য মিন টাইম মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, ভেতরের ঘর থেকে তাদের মা মরিয়া ভেতরে ঢুকলো, মানে ওই রুমে কিচেনে ঢুকলো মরিয়া। লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়ারুলাসলি, তখন মরিয়া ক্যাথলিনের দিকে তাকিয়ে সন্দেহের স্বরে কিছুটা উৎসুকভাবে বা অনুসন্ধিৎসুভাবে কোয়ারুলাসলি সে জিজ্ঞেস করলো, ইজন্ট ইট টার্প এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং? তো আজকের মতো বা আজকের সন্ধেবেলার মতো কি যথেষ্ট টার্ফ বা জ্বালানি কি নিচে নেই যে তুমি আবার টার্ফ পাড়তে উঠেছ? মরিয়া ভেবেছে ও বোধহয় টার্ফ পাড়তে উঠেছে, তাই জিজ্ঞেস করছে। তাদের এখন অভাবের সংসার, ভেবে চিন্তে খরচ করতে হয়, তাই মরিয়া জিজ্ঞেস করছে এখন নিচে কি যথেষ্ট জ্বালানি নেই যে ওপরে উঠতে হলো এখনই? ক্যাথলিন, দের ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস, কিছু সময়ের জন্যে একটা কেক বেকিং করতে দেওয়া হয়েছে আগুনে, উনানে, কিছু সময়ের জন্যে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, বলতে বলতে সে সেই জ্বালানি, কিছুটা জ্বালানি সে নিচে ছুঁড়ে দিল ওপর থেকে। অ্যান্ড বাটলে উইল ওয়ান্ট ইট, এটা বাটলের প্রয়োজন হবে। বাটলে মানে তাদের ভাইয়ের কথা বলছে বা তাদের দাদার কথা বলছে। বাটলের এটা প্রয়োজন হবে হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনিমারা, বাটলের এটা প্রয়োজন হবে যখন জোয়ার আসবে, ইফ হি গোজ টু কনিমারা, যখন সে কনিমারাতে যাবে। তাহলে বাটলে ইন দ্য মিনটাইম প্ল্যান করেছে যে সেও সমুদ্রে যাবে তার ঘোড়া বিক্রি করার জন্যে, এটাই সুযোগ এসেছে তার একটা, সে এই সুযোগ হাতছাড়া করতে চায় না। তো বাটলে যখন কনিমারাতে যাবে জোয়ারের সময়, তখন বাটলেকে ওই কেকটা দেবার জন্যে তার জন্যে এই কেকটা ওই ক্যাথলিন তৈরি করছে। নোরা পিক্স আপ দ্য টার্ফ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, নোরা তখন সঙ্গে সঙ্গে ওই টার্ফটা যেটা ছুঁড়ে দিয়েছিল ক্যাথলিন, সেটাকে তুলে ওই পট ওভেনের চারপাশে রেখে দিল যাতে আগুনটা ভালো করে জ্বলে। মরিয়া সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার, মরিয়া তখন একটা টুলের ওপরে, আগুনের পাশে একটা টুল রাখা ছিল, সেই টুলের ওপরে মরিয়া বসলো। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, সে আজকে যাবে না,
মরিয়া এখানে বাটলের কথা বলছে, তার একমাত্র জীবিত পুত্র, সেই বাটলের কথা বলছে। মরিয়া বলছে না না, সে আজকে সে যাবে না সমুদ্রে। উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, কারণ প্রচণ্ড বাতাস উঠেছে দক্ষিণ দিক থেকে এবং পশ্চিম দিক থেকে, এই অবস্থায় সে নিশ্চয়ই যাবে না। হি ওন্ট গো দিস ডে, আজ সে যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম সিওরলি, কারণ তরুণ যাজক নিশ্চয়ই তাকে আটকাবে, অর্থাৎ তরুণ যাজক নিশ্চয়ই তাকে বাধা দেবে সমুদ্র যাত্রা থেকে। কাজেই বাটলে আজকে যাবে না। তখন তার উত্তরে নোরা কি বলছে দেখো, হি উইল নট স্টপ হিম, সে তাকে আটকাবে না, অর্থাৎ ইয়াং প্রিস্ট তাকে আটকাবে না মাদার। অ্যান্ড আই হার্ড ইমন সিমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলাম শন সেইং হি উড গো। এই ইমন সিমন, স্টিফেন ফিটি এবং কলাম শন এগুলো হচ্ছে তাদের প্রতিবেশীদের কথা বলছে, তাদের পরিচিত প্রতিবেশী। আমি শুনেছি ইমন সিমনের কাছ থেকে, স্টিফেন ফিটির কাছ থেকে এবং কলাম শনের কাছ থেকে তারা বলা বলি করছিল যে বাটলের নাকি আজকে যাবেই মরিয়া। হোয়ার ইজ হি ইটসেলফ, সে কোথায় এখন, বাটলের কথা বলছে এখানে। হোয়ার ইজ হি ইটসেলফ, নোরা। হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেইলিং ইন দ্য উইক। বাটলে নিচে গেছে, দেখতে গেছে সমুদ্রের ধারে যে আদৌ কোনো নৌকো পাড়ি দিচ্ছে কি না এই সপ্তাহে। যদি যায় তাহলে সে এই সুযোগটা গ্রহণ করবে, এটা খোঁজ খবর নেওয়ার জন্যে বাটলে নিচে গেছে। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হেয়ার নাও, এবং আমি ভাবছি যে হয়তো সে বেশিক্ষণ লাগবে না তার এখানে ফিরে আসতে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য হুকার্স ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, কারণ জোয়ার উঠেছে গ্রিন হেডের কাছে। গ্রিন হেড মানে একটা ল্যান্ডমার্ক বলতে পারো, গাছগাছালি শ্যাওলা ইত্যাদি ঘেরা একটা উঁচু টিলার মতো জায়গা, ল্যান্ডমার্ক তাদের, যেটার নাম গ্রিন হেড। সেই জায়গাটাতে জোয়ার ঘুরপাক খাচ্ছে বা জোয়ার উঠেছে। অ্যান্ড দ্য হুকার্স ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, আর একটা আইরিশ নৌকা, হুকার কথার অর্থ হচ্ছে একটা আইরিশ বোট বা আইরিশ নৌকা, সেটা ট্যাকিং ফ্রম দ্য ইস্ট। ট্যাকিং কথার অর্থ হলো, ট্যাকিং ডিসক্রাইবস এ সিনারিও হোয়ার এ হুকার বোট ইজ অল্টারিং ইটস কোর্স বাই টার্নিং ইন্টু দ্য ইস্টার্লি উইন্ড, এ ফান্ডামেন্টাল সেলিং টেকনিক টু অপটিমাইজ ন্যাভিগেশন আন্ডার ভ্যারিং উইন্ড কন্ডিশনস। ট্যাকিং কথার অর্থ হচ্ছে একটা, এখানে আইরিশ নৌকাটার কথা বলা হচ্ছে, সে তার গতিপথ পরিবর্তন করছে, অল্টারিং ইটস কোর্স বাই টার্নিং ইন্টু দ্য ইস্টার্লি উইন্ড। পূর্ব দিক থেকে যে বাতাসটা বইছে, ওই বাতাসের গতিপথের সঙ্গে সঙ্গে এই নৌকাটি তার গতিপথটা পাল্টাচ্ছে, এবং এটা একটা টেকনিক টু অপটিমাইজ ন্যাভিগেশন, যাতে করে ন্যাভিগেশনটা সুন্দরভাবে করা যায়, নৌকা চালনা সুন্দরভাবে করা যায় আন্ডার ভ্যারিং উইন্ড কন্ডিশনস, বিভিন্ন রকমের পরিবর্তনশীল বায়ু প্রবাহের জন্যে। তাহলে ট্যাকিং হচ্ছে একটা টেকনিক যেটার দ্বারা নৌকাগুলি তার গতি পরিবর্তন করতে করতে যায়, বাতাসের সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে। ক্যাথরিন, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, আমি কিন্তু শুনতে পাচ্ছি কেউ যেন ওই বড় বড় পাথরের উপর দিয়ে হেঁটে আসছে। নোরা, লুকিং আউট, নোরা তখন বাইরে তাকালো। হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন আ হারি, সে আসছে, সে যেন একটু তাড়াহুড়োর মধ্যে আছে। ইন আ হারি মানে তাড়াহুড়োর মধ্যে আছে। বাটলের কথা বলছে, তার দাদার কথা বলছে। বাটলে ভিতরে প্রবেশ করলো। বাটলে হলো মরিয়া একমাত্র জীবিত পুত্র, ক্যাথরিন এবং নোরার দাদা। কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, বাটলে ভেতরে ঢুকলো এবং রুমের চারপাশে তাকালো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি,
খুব দুঃখের সঙ্গে এবং শান্তভাবে সে বলল, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন কনিমারা? ক্যাথলিনকে জিজ্ঞেস করলো, ওই নতুন দড়িটা কোথায় ক্যাথলিন, যেটা কনিমারাতে কেনা হয়েছিল? কনিমারা হলো আয়ারল্যান্ডের পশ্চিম দিকে, মেনল্যান্ডেই এগুলো, আয়ারল্যান্ডের পশ্চিম দিকে গলওয়ে কাউন্টিতে, যেখানে ওই ঘোড়ার মেলাটা হবে, সেই গলওয়ে কাউন্টির একটা জায়গা কনিমারা। এই কনিমারাতেই মেলাটা হবে। এই কনিমারা থেকেই এই দড়িটা কেনা হয়েছিল, সেটার কথা বাটলে জিজ্ঞেস করছে ক্যাথলিনকে। ক্যাথলিন কামিং ডাউন, গিভ ইট টু হিম নোরা, নোরা ওটা ওকে দে। ক্যাথলিন নিচে নেমে বলল, ইটস অন আ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই যে পেরেকের ওপরে ঝুলছে সাদা পাটাতনের কাছে। আই হাং ইট আপ দিস মর্নিং, আজকে সকালবেলাতেই আমি ওখানে ওটা রেখেছিলাম। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কেন রেখেছিলাম না, ওই যে শূকরটা, একটা শূকর আছে, সেই শূকরটার পাটা কালো রঙের, কালো পাযুক্ত শূকরটা ওটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল ওই দড়িটা, সেই জন্যেই আমি ওটা পেরেকে ঝুলিয়ে রেখেছি। এবং নোরাকে বলল যে তুই ওটা বাটলেকে দে। নোরা গিভিং হিম দ্য রোপ, নোরা তখন তাকে দড়িটা দিল। ইজ দ্যাট ইট বাটলে, এটাই কি ওটা বাটলে? তখন মরিয়া তার উত্তরে কি বলল? মরিয়া তখন কি বলল এই প্রসঙ্গে? ইউ ডু দ্য রাইট টু লিভ দ্যাট রোপ বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বাটলে তুমি ওই দড়িটা না নিলেই ভালো করবে। তুমি এই দড়িটা যেখানে ছিল সেখানেই রেখে দাও, যেখানে সেটা ঝুলছিল ওই বোর্ডের গায়ে। বাটলে টেক্স দ্য রোপ, বাটলে মরিয়ার কথার কোনো গুরুত্ব না দিয়ে, কথা না শুনে দড়িটা নিয়ে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, ওখানে ওই দড়িটা রাখো, ওখানে ওটা লাগবে। আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো, যদি মাইকেলের বডিটা ভেসে আসে কালকে মর্নিং, সকালবেলা, অর দ্য নেক্সট মর্নিং, অথবা পরের দিন সকালে, অর এনি মর্নিং, অথবা অন্য কোনো সকালে ইন দ্য উইক, সপ্তাহের, ফর ইটস আ ডিপ গ্রেভ উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, কারণ তার জন্য আমরা একটা গভীর কবর খুঁড়ব। ওই কবরে কফিনটা নামাতে এই দড়িটা লাগবে, কাজে ওই দড়িটা তুমি নিও না। মরিয়া আসলে চাচ্ছে বাটলি যাতে এই ওয়েদারে, এই প্রচণ্ড ঝড়ে বা বাতাস যেখানে এরকম জোরে বইছে, এই ওয়েদারে সে যেন ওই গলওয়েতে না যায়, ঘোড়া বিক্রি করতে না যায়, সমুদ্রযাত্রা করতে না যায়। বাটলি যেহেতু তার একমাত্র জীবিত পুত্র, সে চায় না যে বাটলির আবার কোনো বিপদ হোক, কারণ অলরেডি সে অনেক পরিবারের সদস্যকে হারিয়েছে, তাই তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বাটলে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, বাটলি কিন্তু মরিয়ার কোনো কথা না শুনে ওই দড়িটা নিয়ে কাজ করতে শুরু করে দিল। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, আমার এটা লাগবে কারণ আমার কোনো হল্টার নেই। হল্টার হচ্ছে অ্যানাদার রোপ, অন্য কোনো দড়ি, যেটা ঘোড়া চালনা করার সময় এই হল্টার লাগে ঘোড়াটাকে নিয়ন্ত্রণে আনার জন্যে। দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, যে হল্টার দিয়ে আমি আমার ঘটকি মানে ফিমেল হর্সটাকে আমি চালিয়ে নিয়ে যাব বা চড়ে যাব। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এক্ষুনি আমাকে যেতেই হবে তাড়াতাড়ি করে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস, আগামী 2 সপ্তাহের মধ্যে এটাই একমাত্র বোট যেটা যাচ্ছে বা নৌকা যাচ্ছে, অর বিয়ন্ড ইট, অথবা তার বেশি সময়। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার, এবং ওই ফেয়ারটা, মেলাটা খুব ভালো মেলা একটা হতে চলেছে। ফর হর্সেস, ঘোড়াদের জন্যে। আই হার্ড দেম সেইং বিলো, আমি শুনলাম নিচে ওরা বলা বলি করছে। অর্থাৎ বাটলে প্র্যাকটিক্যালি ডিসিশন নিয়েছে
যে ওই ঘোড়া বিক্রি করবার জন্য ওই মেলাতে সে যাবে। ইটস আ হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন টু মেক দ্য কফিন। তখন তার উত্তরে, বাটলের এই কথার উত্তরে মরিয়া বলল, এই যে ওরা এটা বলা বলি করছে, ওরা কিন্তু খুব কঠিন কথা বলবে বা ওরা খুব কটু কথা বলবে। কখন? ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যখন মাইকেলের বডিটা যদি ইন দ্য মিন টাইম এসে যায় বা ভেসে আসে, অ্যান্ড দ্যার ইজ নো ম্যান ইন টু মেক দ্য কফিন, এবং বাড়িতে একজনও পুরুষ সদস্য থাকবে না কফিন বানানোর জন্যে, সে অবস্থায় ওরাই প্রতিবেশীরাই তখন কটু কথা বলবে বা খারাপ কথা বলবে। অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ইউড ফাইন্ড ইন কনিমারা, এবং আমি এত দাম দিয়ে এত সুন্দর হোয়াইট সাদা সাদা বোর্ডগুলো কিনেছিলাম সেই কনিমারাতে। কাজেই মরিয়া তাকে আবার ইনডিরেক্টলি বারণ করলো বাটলিকে যেতে, যে বাটলি যদি চলে যায় এবং ইন দ্য মিন টাইম যদি মাইকেলের দেহটা ভেসে আসে, সেক্ষেত্রে পাড়া প্রতিবেশীরা খারাপ বলবে যে বাড়িতে একটা পুরুষ সদস্য নেই যারা কফিনটাকে তৈরি করবে বা গ্রেভটাকে তৈরি করবে। কাজেই বাটলির এখন আর যাওয়া উচিত হবে না। শি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, এই বলে মরিয়া বোর্ডগুলোর দিকে তাকালো। হেয়ার আই স্টপ, I will continue it in our next class. Till then, goodbye.